গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ ত্রয়োদশ পর্ব। 52টা কার্ড 52 রকম। দর্শকরা হাতে নিয়ে পরীক্ষা করবেন, তারপর ফিরিয়ে দেবেন ম্যাজিশিয়ানকে। ম্যাজিশিয়ানের হাতে নয়, টেবিলে রাখা একটি চারকোনা বাক্সে। ম্যাজিশিয়ান দূর থেকে মন্ত্র পড়বেন, ম্যাজিক ওয়ান্ড দুলাবেন, অমনি 52টি তাস হয়ে যাবে 52টি সাহেব। খেলার আসল মজাটা হচ্ছে ম্যাজিশিয়ান একবারও হাত দিয়ে তাস ছুবেন না, তিনি দাঁড়িয়ে থাকবেন দূরে। কাজেই দর্শকরা একবারও ভাববে না এর মধ্যে হাত সাফাইয়ের কিছু আছে। অসাধারণ একটা খেলা, তবে পুরোপুরি যান্ত্রিক। যা করবার স্প্রিং লাগানো কাঠের বাক্সটাই করবে। তাসের প্যাকেট রাখা মাত্র তা চলে যাবে লুকানো একটা খোপে, উঠে আসবে আগে থেকে রাখা এক প্যাকেট তাস। তাসের বদলে অন্য কিছু উঠে আসতে পারে, একটা ডিম উঠে আসতে পারে, ছোট্ট চড়ুই ছানা উঠে আসতে পারে, কিন্তু তা করা ঠিক হবে না। তাহলে দর্শকরা ভাববে কাঠের বাক্সেই কিছু একটা আছে, তখন তারা বাক্স পরীক্ষা করতে চাইবে। তাসের বদলে যদি তাস আসে তাহলে কোনো সমস্যা হবে না, দর্শকরা ভাববে গণ্ডগোলটি তাসে, তারা ব্যস্ত থাকবে তাস পরীক্ষায়। ম্যাজিক হচ্ছে মনস্তত্ত্বের খেলা। আনিস স্প্রিং দেয়া বাক্সটি নিজেই বানিয়েছে, কিন্তু ঠিকমতো কাজ করছে না। ডালা নেমে আসার সময় ঝপ করে শব্দ হচ্ছে, শুধু তাই নয়, সব সময় নামছেও না। স্প্রিংটা আরও শক্ত করে সেই ত্রুটি দূর করা যায়, কিন্তু তাতে ঝপ শব্দ আরও বেড়ে যায়। এই মুহূর্তে সেই শব্দ সমস্যার কোনো সমাধান মনে আসছে না। শাহানা অনেকক্ষণ থেকেই ছাদে হাঁটছে, আনিসকে লক্ষ্য করছে, কিন্তু আনিস একবারও তাকাচ্ছে না। কেউ একজন যে ছাদে আছে এই বোধটুকুও সম্ভবত তার নেই। শাহানা পাশে এসে দাঁড়াল, হালকা গলায় ডাকল, আনিস ভাই। আনিস অবাক হয়ে বলল, কি ব্যাপার, অসময়ে? অসময় মানে? আপনার এখানে কি পঞ্জিকা দেখে আসতে হবে? না, তা হবে না। ভেতরে আসবে? আসতে বললে হয়তো আসবো, আগে বলুন। আসো, ভেতরে এসো। আপনি বাক্স হাতে নিয়ে কি করছেন? ধ্যান করছেন নাকি? অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি, একবার দেখি বিড়বিড় করে কথা বলছেন। কার সঙ্গে কথা বলছেন? বাক্সটার সঙ্গে? দাঁড়াও, তোমাকে ব্যাপারটা বলি। এই বাক্সটাকে বলে 2-ওয়ে বাক্স। 2টা কম্পার্টমেন্ট আছে, একটা দেখা যায়, অন্যটা দেখা যায় না। আনিস দীর্ঘ বক্তৃতা দিয়ে ফেলল, স্প্রিংটা কিভাবে কাজ করে সেটা দেখালো, বর্তমানে কি সমস্যা হচ্ছে সেটা বোঝাতে চেষ্টা করল। শাহানা গভীর মনোযোগে তাকিয়ে আছে, যেন সব কিছু পরিষ্কার বুঝতে পারছে। আনিস বলল, কত সহজ টেকনিকে কেমন চমৎকার কৌশল দেখলে? হ্যাঁ, দেখলাম। আপনি কথা বলার সময় আমি একটা কথাও বলিনি, চুপ করে শুনেছি। এখন আমি কিছু কথা বলবো, আপনি চুপ করে শুনবেন। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত মুখ খুলবেন না, হ্যাঁ হুঁ কিছুই বলবেন না। আনিস অবাক হয়ে তাকালো। শাহানার চোখ জলজল করছে, মুখ রক্তাভ, গলার স্বর গাঢ়। ব্যাপারটা কি? আনিস ভাই বলো। শুক্রবার আমার বিয়ে, আপনি তো জানেন। আপনাকে কার্ড দেওয়া হয়েছে না? হ্যাঁ, হয়েছে। এখন আপনি যদি মনে করেন আপনার সাহস আছে, তাহলে আমি আপনার সঙ্গে অন্য কোথাও চলে যেতে পারি। কোর্টে কিভাবে নাকি বিয়ে করে আমি তো কিছু জানি না, আপনি ব্যবস্থা করবেন। আমার কাছে 400 টাকা আছে। আনিস হতভম্ব হয়ে গেল। কি বলছে শাহানা? সুস্থ মাথায় বলছে না অন্য কিছু? আনিস ভাই, আমি একটা সুটকেস গুছিয়ে রেখেছি, আপনি আপনার দরকারি জিনিসগুলো গুছিয়ে নিন। এসব তুমি কি বলছো শাহানা? আপনি চান না আমি সারা জীবন আপনার সঙ্গে থাকি? চাইলেই কি সব হয় নাকি? আমি তোমাকে নিয়ে যাব কোথায়? কি খাওয়াবো তোমাকে? শাহানা উঠে দাঁড়াল, শান্ত স্বরে বলল,
আমি যাচ্ছি আনিস ভাই। শাহানা শোনো, একটা কথা শোনো। শাহানা দাঁড়ালো না, দ্রুত সিঁড়ি ভেঙে নেমে গেল। আনিস সন্ধ্যা পর্যন্ত তার ঘরে বসে রইল। সন্ধ্যা মেলাবার পর নিচে নেমে এলো। বারান্দায় নীলু কি যেন করছে। আনিসকে দেখেই বলল, তোমার শরীর খারাপ নাকি আনিস? জি না। চোখ মুখ বসে গিয়েছে? মনটা ভালো নেই ভাবি। বারান্দায় কি করছেন? কিছু করছি না। তুমি আমাকে 2টা মোমবাতি এনে দিতে পারবে? আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই। আনিস মোমবাতি আনতে গেল। মোমবাতি এনে দেখল ইলেকট্রিসিটি এসে গেছে। সমস্ত বাড়ি আলোয় আলোয় ঝলমল করছে। একটা রিকশায় করে কারা যেন এসেছে। সম্ভবত নীলু ভাবির মা। বিয়ে বাড়ির লোকজন আসতে শুরু করেছে। করাই তো উচিত। আনিস মন্থর পায়ে দোতলায় উঠে এলো। তেমন কোনো ঝামেলা ছাড়াই শাহানার বিয়ে হয়ে গেল। বড় সমস্যা ছিল বিয়ের খরচের সমস্যা। তার সমাধান হলো অদ্ভুতভাবে। হোসেন সাহেব কবির মাস্টারকে নিয়ে গিয়েছিল রফিকের শ্বশুর রহমান সাহেবকে দাওয়াত দিতে। দুজনেই ভেবে রেখেছিলেন পরিচয় পর্ব খুব সুখকর হবে না। হোসেন সাহেব আসতে চাননি। তিনি বারবার বলছিলেন, ছোট বৌমা আগে যাক, বাবার সঙ্গে ঝগড়া মিটিয়ে আসুক, আমি তারপর যাব। মনোয়ারা বিরক্তিতে মুখ কুঁচকেছেন। ছোট বৌমা যেতে যাচ্ছে না, তাকে জোর করে পাঠাবো? তাকে জোর করে পাঠাবে না, তাহলে আমাকে জোর করে পাঠাচ্ছ কেন? বাজে কথা বলবে না। তৈরি হও, কবির ভাই যাবে তোমার সঙ্গে। কথাবার্তা যা বলার সেই বলবে, তুমি চুপ করে থাকবে। তাহলে আমার আর যাবার দরকার কি? আবার বাজে কথা। হোসেন সাহেব চুপ করে গেলেন। দাওয়াতের চিঠি হাতে এমনভাবে বের হলেন যেন ফাঁসি কাঠে ঝুলবার জন্য যাচ্ছেন। ইয়া মুকাদ্দেমও পড়ে ডান পা ফেললেন। আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁ দিলেন। দোয়ার কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, রফিকের শ্বশুর হোসেন সাহেবকে জড়িয়ে ধরলেন। আন্তরিক স্বরে বললেন, আমার এত সৌভাগ্য, এত বড় মেহমান আমার ঘরে। আদর যত্নের চূড়ান্ত করলেন ভদ্রলোক। নিজের মেয়ের কথা একবারও জিজ্ঞেস করলেন না। কবির মাস্টার সে প্রসঙ্গ তুলতেই তিনি তাকে থামিয়ে দিয়ে বললেন, আমার মেয়ের সঙ্গে যা বোঝাপড়া তা আমাকেই করতে দিন, ওইটা বাদ থাক। আপনি আপনার নীলগঞ্জের ব্যাপারটা বলুন। এই বয়সে একটা শক্ত কাজ হাতে নিলেন। বয়স যখন কম ছিল তখন এইসব চিন্তা মাথায় আসেনি, এখন এসেছে। এখন কি বয়সের কারণে ওই চিন্তা বাদ দেয়া ঠিক হবে? মোটেই ঠিক হবে না। বয়স কোনো ব্যাপারই না। আপনি আমার মনের কথাটা বলেছেন বেয়াই সাহেব। একদিন যাব আপনার নীলগঞ্জ দেখতে, ইনশাআল্লাহ। বড় খুশি হলাম বেয়াই সাহেব, বড় খুশি হলাম। শাহানার বিয়েতে তিনি থাকতে পারবেন না বলে খুব দুঃখ করলেন, কারণ আজ সন্ধ্যায় তাকে ব্যাংকক যেতে হচ্ছে। কিছুতেই থাকা সম্ভব নয়। বুঝলেন বেয়াই সাহেব, একদিন আগে জানতে পারলেও ব্যাংককের প্রোগ্রামটা ক্যান্সেল করতাম। এখন তো সম্ভব না, আপনি কিছু মনে করবেন না। তারা উঠে আসবার সময় রহমান সাহেব বেশ বিব্রত মুখে একটি খাম এগিয়ে দিলেন। নরম স্বরে বললেন, এটা দিতে খুবই লজ্জা পাচ্ছি। নিজের হাতে কোনো একটা গিফট দেয়া দরকার ছিল। এখন এত অল্প সময়ের মধ্যে তো কিছু কেনা সম্ভব না। আপনার মেয়েকে বলবেন সে যেন নিজের পছন্দ মতো একটা কিছু কিনে নেয়। বাড়ি ফেরার পথেই খাম খোলা হল। 10,000 টাকার একটা ক্রসড চেক। অবিশ্বাস্য ব্যাপার। হোসেন সাহেব ভেবেছিলেন চেক দেখে মনোয়ারা রেগে যাবেন, ক্যাটক্যাট করে বলবেন, কত বড় সাহস, আমাকে টাকা দেখাচ্ছে, টাকার গরম আমার কাছে। আশ্চর্যের ব্যাপার, সেরকম কিছুই হল না। মনোয়ারা একটি কথাও বললেন না। ওই টাকায় শাহানাকে কিছু কিনে দেয়া হল না। পুরোটাই খরচ হল বিয়েতে। আলোকসজ্জার ব্যবস্থা করা হলো। খাবারের মেনুতে আগে টিকিয়া ছিল না, এখন টিকিয়া এবং দই মিষ্টি যোগ হল। ছেলেকে যে আংটি আগে দেবার কথা ছিল তার চেয়ে অনেক ভালো একটা আংটি কেনা হলো। মনোয়ারার ইচ্ছা ছিল স্যুটের কাপড় আর একটু ভালো দেয়া, কিন্তু আগেই কাপড় কিনে দর্জির দোকানে দিয়ে দেওয়া হয়েছে বলে সেটা সম্ভব হল না।
শাহানা বিয়ের সমস্ত অনুষ্ঠানটি খুব সহজভাবেই পার করল। মনোয়ারা ভেবেছিলেন মেয়ে কেঁদে কেটে বিশ্রী একটা কাণ্ড করবে। সেরকম কিছু হল না। শাহানার আচরণ সহজ এবং স্বাভাবিক। একবার শুধু নীলুকে বলল, ভাবি, আনিস ভাইকে একটু ডেকে আনবে, কথা বলবো। নীলু বিরক্ত স্বরে বলল, এখন ওর সঙ্গে কথা বলবে মানে? কি কথা? তেমন কিছু না, ঠিকমতো খাওয়া দাওয়া করেছে কিনা। ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা যাও, ভাবব না। শাহানা মিষ্টি করে হাসল। বিয়ের সাজে আজ তাকে তেমন সুন্দর লাগছে না, কেমন যেন জবরজং দেখাচ্ছে। গা ভর্তি গয়না, ফুলে ফেঁপে আছে জমকালো শাড়ি, ঠোঁটে কালচে রঙের লিপস্টিক, একেবারেই মানাচ্ছে না। একদল মেয়ে তাকে ঘিরে আছে, এরা অকারণে হাসছে। এদের সঙ্গে গলা মিলিয়ে হাসছে শাহানা। এক একবার হাসতে হাসতে ভেঙে পড়ছে। দৃশ্যটি কেমন যেন ভালো লাগে না। নীলু একসময় শাহানাকে একপাশে নিয়ে নিচু গলায় বলল, এত হাসছ কেন? হাসির গল্পগুজব হচ্ছে তাই হাসছি। কেন ভাবি, আমার হাসায় কোনো বাধা আছে? শাহানার গলার স্বর যেন অন্যরকম, কঠিন এবং কিছু পরিমাণে কর্কশ। নীলু আর কিছু বলল না। শাহানা ফিরে গিয়ে আরও শব্দ করে হাসল। বিয়ের প্রথম কিছুদিন ঘোরের মধ্যে কেটে যায়। অনেকগুলি ঘটনা একসঙ্গে এবং খুব দ্রুত ঘটে, অনেকটা স্বপ্ন দৃশ্যের মতো। নিজের জীবনেই ঘটছে, অথচ যেন নিজের জীবনে ঘটছে না। এটা যেন অন্য কারো জীবন। বিয়ের রাতটি নিয়ে শাহানার অনেক রকম দুশ্চিন্তা ছিল। না জানি কি হয়, না জানি কি ঘটে। বাসর রাত নিয়ে কত রকম গল্প সে বন্ধুদের কাছ থেকে শুনেছে। কিছু কিছু ভারী মিষ্টি, বারবার শুনতে ইচ্ছে করে। গল্পের বইয়েও এই রাতের কত সুন্দর সুন্দর বর্ণনা আছে। অপরাজিতায় কি সুন্দর বর্ণনা! অপুর সঙ্গে তার স্ত্রীর প্রথম দেখা, ছোট ছোট কথা বলছে দুজনে, কত দ্রুত বন্ধুত্ব হচ্ছে দুজনের মধ্যে। আবার সম্পূর্ণ অন্য ধরনের গল্পও আছে, নারী জীবনের চরম অবমাননার গল্প, গ্লানি ও পরাজয়ের গল্প। সেখানে ভালোবাসা নেই, অন্য কিছু আছে। শাহানার বেলায় এর কোনোটাই হল না। জহির এলো রাত 1টার দিকে। তার মুখ দেখে মনে হলো সে খুব বিরক্ত। জহিরের বড় বোনের গলা শোনা যাচ্ছে, খুব চেঁচিয়ে কি যেন বলছে। অন্য সবাই তাকে সামলাতে চেষ্টা করছে। বড় রকমের ঝগড়া হচ্ছে। শাহানার একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করে, কি নিয়ে ঝগড়া? সে অবশ্যই জিজ্ঞেস করল না। খাটে হেলান দিয়ে বসে রইল। তার ঘুম পাচ্ছিল। আবার একই সঙ্গে মাথায় যন্ত্রণাও হচ্ছিল, ভোঁতা ধরনের ব্যথা। সারা দুপুর ঘুমুলে যেমন ব্যথা হয় তেমন। জহির নিজে কিছু বলল না, লাগোয়া বাথরুমে ঢুকে হাত মুখ ধুতে লাগল। এই সময় বাইরের হইচই আরও বেড়ে গেল। মোটা পুরুষালী গলায় কে একজন বলছে, এইসব আমি টলারেট করব না, যথেষ্ট টলারেট করেছি। তার পরপরই ঝনঝন শব্দে কি যেন ভাঙল। জহির বাথরুম থেকে বের হয়ে এসেছে। সে অসহায় ভঙ্গিতে মাথা ঝাঁকাল। কিছু বলবে না করেও শাহানা বলল, কি হয়েছে? একটা পুরনো পারিবারিক ঝগড়া। উৎসব টুৎসবের দিনে এই ঝগড়াগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। আজ এসব শুনে দরকার নেই, পরে শুনবে। তুমি থাকো কিছুক্ষণ একা একা, আমি এক্ষুনি সব মিটিয়ে দিয়ে আসছি। সরি অ্যাবাউট ইট। অপেক্ষা করতে করতে কখন যে শাহানা ঘুমিয়ে পড়েছিল সে নিজেই জানে না। জহির তাকে আর জাগায়নি। বিয়ের প্রথম রাতটি সে ঘুমিয়ে পার করে দিল। নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছিল। ভোরবেলা জেগে উঠে দেখে জহির পাশের ইজি চেয়ারে বসে। অঘুমজনিত কারণে তার চোখ ঈষৎ রক্তাভ। জহির বলল, ঘুম ভালো হয়েছে শাহানা? শাহানা জবাব দিল না। তুমি এত তৃপ্তি করে ঘুমোচ্ছিলে যে জাগাতে মন চাইল না। শাহানার খুব ইচ্ছে করল জিজ্ঞেস করে, আপনি ঘুমননি? জিজ্ঞেস করতে পারল না, লজ্জা লাগল। জহিরের বড় বোনের নাম আসমানি। কাল রাতে যে এই মেয়ে এত কাণ্ড করেছে, আজ ভোরে তাকে দেখে কে বলবে? কত হাসি খুশি, যেন কিছুই হয়নি।
শাহানার হাত ধরে বাড়ি দেখাচ্ছে, হড়বড় করে কত কথা বলছে। কত বড় বারান্দা দেখলে শাহানা? ফুটবল খেলা যায়, তাই না? অনেকেই বলেন এত বড় বারান্দা একটা ওয়েস্টেজ। আমার তা মনে হয় না। ছোট বারান্দার বাড়িগুলিতে আমার দম বন্ধ হয়ে আসে। তোমার আসে না? না, আমার জীবন কেটেছে ছোট বারান্দার বাড়িতে। এখানে কিছুদিন থাকলে আর ছোট বারান্দার বাড়িতে থাকতে পারবে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। এসো শাহানা, লাইব্রেরি ঘরটা তোমাকে দেখাই। তোমার তো আবার গল্পের বই খুব নেশা। কে বলল আপনাকে? কেউ বলেনি। একবার তোমাদের বাসায় গিয়ে দেখি বই পড়ছো আর চোখে আঁচল দিচ্ছ। শাহানা কিছু বলল না। আসমানি হাসতে হাসতে বলল, গল্প উপন্যাসের নায়ক নায়িকাদের সুখ দুঃখে যারা কাতর, তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয়। এরকম হয়েও না। নিজের সুখ নিজে আদায় করে নেবে, বুঝতে পারছো? পারছি। জহির অবশ্য খুবই ভালো ছেলে। সুখ তুমি পাবে, যথেষ্টই পাবে। এ নিয়ে তোমার সঙ্গে 1,00,000 টাকা বাজি রাখতে পারি। রাখবে বাজি? শাহানা হেসে ফেলল। আসমানি প্রসঙ্গ পাল্টে বলল, কাল রাতে বড় রকমের একটা ঝগড়া হয়েছে। তুমি কিছু কিছু বোধহয় শুনেছ। জহির কিছু বলেছে? না। সত্যি বলেনি? না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ও আচ্ছা, তুমি কি শুনতে চাও? জি না, আমি শুনতে চাই না। আসমানি অবাক চোখে খানিক্ষণ তাকিয়ে থেকে সহজ স্বরে বলল, আচ্ছা, শুনতে না চাইলেও তুমি শুনবে। অন্য কারো কাছ থেকে শোনার চাইতে আমার কাছ থেকে শোনো। ঝামেলাটা বাড়ি নিয়ে। এই বাড়ি আমি চাই, কিন্তু বাবা আমাকে দিতে রাজি না। ঢাকায় বাবার আরও 2টো বাড়ি আছে। সে 2টি বাবা জহিরকে দিয়ে দিক, তা দেবে না। বাবা আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। জহির যেমন তার ছেলে, আমিও তো তেমনি তার মেয়ে। আমি তো নদীর পানিতে ভেসে আছিনি, তাই না শাহানা? হ্যাঁ, তা তো ঠিকই। শোনো শাহানা, তোমার কাছে অনুরোধ, পারিবারিক এই ঝামেলায় তুমি নিরপেক্ষ থাকবে এবং আমার মন খুব ছোট এসব ভাববে না। আমার মন ছোট না, তবে অধিকার ছেড়ে দেবার মেয়েও আমি না। আই উইল ফাইট টু দি লাস্ট। এসো, তোমাকে বাগানটা দেখাই। খুব সুন্দর বাগান। বাগান সত্যি খুব সুন্দর। 2টি গোলাপ ঝাড় বাগান আলো করে আছে। শাহানা মুগ্ধ কণ্ঠে বলল, বাহ, কি সুন্দর। আসমানি চাপা গলায় বলল, এই বাগানের প্রতিটি গোলাপ চারা আমার লাগানো। কোনটিতে কবে ফুল ফুটল সব আমার ডায়েরিতে লেখা আছে। এই বাড়িতে কারো বাগানের শখ ছিল না, এই শখ আমার। চলো ছাদে যাই, দেখবে কত ধরনের অর্কিড আছে। কত কষ্ট করে এক একটা জোগাড় করেছি। একবার অর্কিড আনতে গিয়ে 2টি খারাপ লোকের পাল্লায় পড়েছিলাম। ভাগ্যগুণে বেঁচে গেছি। আসমানি ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। শাহানার খুব ভালো লাগলো মেয়েটিকে। কথা বলার কি সহজ স্বাভাবিক ভঙ্গি। হাত ধরে ধরে হাঁটছে যেন কতদিনকার পুরনো বন্ধু। অথচ এই মেয়ে কি কর্কশ গলায় কাল রাতে ঝগড়া করছিল, আজও হয়তো করবে। একজন মানুষের কতগুলি চেহারা থাকে, একটি চেহারার সঙ্গে অন্য চেহারার কিছুমাত্র মিল থাকে না। শাহানা প্রাণপণ চেষ্টা করতে লাগল নতুন বাড়িতে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে। স্রোতের মতো লোকজন আসছে, সবার সঙ্গেই হাসি মুখে কথা বলতে হচ্ছে। আশ্চর্যের ব্যাপার, যারা আসছে সবাই বিত্তবান। কেউ বিলেত ঘুরে এসেছে, কেউ এই সামারে আমেরিকা যাবে। একজন শাহানাকে বলল, শাহানা যদি শপিংয়ের জন্য কলকাতা যেতে চায় তাহলে যেন তাকে খবর দেয়, সেও সঙ্গে যাবে। কলকাতা যাওয়া তো নয়, যেন বায়তুল মুকাররমে বাজার করতে যাওয়া। শাহানা ধাঁধায় পড়ে গেল। বিরক্ত ও বিব্রত বোধ করতে লাগল। সবচেয়ে বিরক্ত করল দাড়ি গোঁফওয়ালা বৃষস্কন্ধ এক প্রৌঢ়। সে শাহানাকে ডাকছে আন্টি করে এবং বেশ উঁচু স্বরেই বলছে তার নেক্সট ছবিতে আন্টিকে একটা রোল করতেই হবে। এরকম সুন্দর একটা চেহারা, অথচ বাংলাদেশের লোক সেটা দেখবে না, তা হতেই পারে না। যদি হয় তাহলে সেটা হবে ক্রাইম, ক্ষমার অযোগ্য একটা অপরাধ। কি কুৎসিত লোকটির বলার ভঙ্গি, অথচ কেউ রাগ করছে না, বরং মজা পেয়ে হাসছে। খুশি খুশি গলায় বলছে, দাও একটা রোল শাহানাকে, মনে হয় ভালোই করবে। যেভাবে ব্লাশ করছে তাতে ভার্জিন ভিলেজ গার্ল হিসেবে চমৎকার হওয়ার কথা। কোথায় ছিল শাহানা, আর আজ সে কোথায়?
পরিবেশের সঙ্গে মনও বোধহয় বদলে যায়। এত ভালোবাসত গল্পের বই, অথচ এখন বই নিয়ে বসার কথা মনেই হয় না। তবুও অচিন রাগিনী নামের একটা বই সে বের করেছে, পড়ছে, কিন্তু মন লাগছে না। আগে একটা বই পড়া শুরু করলেই মনে হতো গল্পের নায়িকা আসলে সে, এসব তার জীবনের ঘটনা। এখন মনে হচ্ছে না। উপন্যাসের নায়িকার জীবন এবং তার জীবন আলাদা। এত তাড়াতাড়ি মানুষ বদলে যায়। এই বাড়িতে কত মানুষ, অথচ তার পরিবর্তন কেউ লক্ষ্য করছে না কেন? যে মানুষটি সবচেয়ে কাছের হওয়া উচিত সেই কেমন দূরে দূরে আছে, কি একটা মামলা নিয়ে ব্যস্ত। তাকে নাকি চিটাগাং যেতে হবে, না গেলেই নয়। গতরাতে সে খুব আগ্রহ নিয়ে মামলার কথা বলল। বুঝলে শাহানা, মামলাটা সম্পত্তি নিয়ে। হাজী নুরুল ইসলাম নামে এক বিরাট ধনী ব্যক্তি চিটাগাংয়ে থাকেন। জন্মসূত্রে বাড়ি হচ্ছে ঢাকার বিক্রমপুর। ভদ্রলোক অত্যন্ত ধার্মিক। এতিমখানা, স্কুল, কলেজে, মসজিদে বহু টাকা দেন। শুধু তাই না, তিনি একজন আদর্শ স্বামী, আদর্শ বাবা। ভদ্রলোক মারা যাবার পর একটা বিরাট সমস্যা দেখা গেল। চিটাগাংয়ের খারাপ পাড়ার এক মেয়ে তার সম্পত্তির বিরাট এক অংশ দাবি করে মামলা রুজু করে দিল। ভদ্রলোক নাকি দানপত্র করে তাকে দিয়ে গেছেন, কাগজপত্র আছে। কেলেঙ্কারি অবস্থা। কি ইন্টারেস্টিং না? হ্যাঁ। তুমি কিন্তু তেমন ইন্টারেস্ট পাওনি। কেমন করে বুঝলাম বলো তো? শাহানা চুপ করে রইল। জহির হাসতে হাসতে বলল, তুমি জানতে চাওনি আমি কোন পক্ষের হয়ে মামলায় নেমেছি, তা থেকেই বুঝলাম। জহির শব্দ করে হাসতে লাগল। কাউকে হাসতে দেখলেই হাসতে ইচ্ছে করে। শাহানাও হেসে ফেলল। জহির অবাক হবার মতো ভঙ্গি করে বলল, তুমি আবার হাসতেও জানো নাকি? অবাক করলে তো। আমি এক মেয়েকে জানতাম, সে কিছুতেই হাসত না। যত হাসির কথা বলা হোক গম্ভীর হয়ে থাকত। শেষটায় রহস্য জানা গেল। কি রহস্য? হাসলে মেয়েটাকে খুব বাজে দেখাতো। সত্যি? হ্যাঁ, কাউকে কাউকে বাজে দেখায়। আচ্ছা শোনো শাহানা, একটা কাজ করলে কেমন হয়? তুমি আমার সঙ্গে চিটাগাং চলো। আমি? হ্যাঁ তুমি। চিটাগাংয়ে কাজ শেষ করে তোমাকে নিয়ে নেপাল থেকে ঘুরে আসব। এই সময়টা নেপাল যাবার জন্য ভালো না, তবু খারাপ লাগবে না। আমি কয়েকবার গিয়েছি, যাবে? যাব। তোমাদের বাসায় এখন কিছু জানানোর দরকার নেই। নেপাল পৌঁছে সবার নামে একটা করে ভিউ কার্ড পাঠিয়ে দেবে। আইডিয়াটা কেমন, ভালো না? হ্যাঁ ভালো। এমন শুকনো মুখে বলছো কেন, হাসি মুখে বলো। শাহানা হাসল। জহিরের সঙ্গে কথা বলতে তার বেশ ভালোই লাগছে। কে জানে, এই লোকটির সঙ্গে তার জীবন হয়তো খুব খারাপ কাটবে না। টলম্যান শফিককে ডেকে পাঠিয়েছে। বেয়ারা দিয়ে ডেকে পাঠানো নয়, একটা নোট দিয়েছে, যার অর্থ দুপুর 11টায় আমার সঙ্গে দেখা করবে। জরুরি। জরুরি কিছু তো মনে হচ্ছে না। সাধারণ কিছু হলে নোট পাঠাতো না, নিজেই উঠে এসে বলতো, শফিক আমার ঘরে এসো, একসঙ্গে চা খাবো, টি ব্রেক। যতই দিন যাচ্ছে লোকটিকে শফিকের ততই পছন্দ হচ্ছে। তীক্ষ্ণ বুদ্ধি, অফিস ম্যানেজমেন্ট সম্পর্কে জলের মতো স্বচ্ছ ধারণা। শুধু অফিস ম্যানেজমেন্ট নয়, অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন সবই তার নখদর্পণে। শুধু একটা সমস্যা, কারোরই কাজ করার কোনো স্বাধীনতা নেই। সব কাজ সে একাই করছে। বিভাগীয় প্রধানদের এখন আর কিছু করার নেই। শ্রমিক সমস্যা সে মোটামুটি ধামাচাপা দিয়েছে। পদ্ধতিটিও চমৎকার। শ্রমিকদের প্রধান দাবি ছিল 2টি ঈদ বোনাস, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া। সে 2টির জায়গায় 3টি বোনাস দিয়ে দিল। যাতায়াত ভাতা দেয়া হলো না। ঠিক হলো বিভিন্ন পয়েন্ট থেকে গাড়ি ওদের নিয়ে আসবে এবং দিয়ে আসবে। ওদের দাবি ছিল মাসে 50 টাকার চিকিৎসা ভাতা, সেটাকে করা হলো 75। মূল বেতনের 20 ভাগ বাড়ি ভাড়া দেয়া হলো এবং ঘোষণা দেয়া হলো 1 বছরের মধ্যে প্রতিটি শ্রমিকের বাসস্থানের ব্যবস্থা করা হবে। শ্রমিকদের জন্য অপ্রত্যাশিত বিজয়। তারা আন্দোলনের 7 জন মূল নেতাকে গলায় মালা দিয়ে কাঁধে করে নাচতে লাগল। তাদের বিজয় উল্লাস বারবার শোনা গেল, শ্রমিক বন্ধু টলম্যান জিন্দাবাদ। উৎসাহের প্রথম ধাক্কাটা কেটে যাবার পরপর দেখা গেল টলম্যান 7 জন শ্রমিক নেতাকে বরখাস্ত করেছে।
টলম্যান নির্বিকার ভঙ্গিতে বলল, আমার আদেশের কোনো রকম নড়চড় হবে না। তোমাদের কথা আমি মেনে নিয়েছি, এবার তোমরা আমার কথা মানবে। যদি না মানো কারখানা বন্ধ করে চলে যাব। এই ক্ষমতা আমাকে দেয়া হয়েছে। একদিনের ছুটি তোমাদের দেয়া হলো, তোমরা চিন্তা ভাবনা করো। একদিন কারখানা বন্ধ থাকবে। মন ঠিক করো কাজ করবে কি করবে না। যে একদিন ছুটি দেয়া হলো সে একদিন একটু কষ্ট করে খোঁজ নেবে অন্য কারখানায় শ্রমিকেরা কি সুযোগ সুবিধা পাচ্ছে। ঠিক আছে, এখন যেতে পারো। পরশু সকাল 9টায় যারা কাজে যোগ দেবে না তাদের চাকুরি বাতিল ধরা হবে। পরবর্তী সময়ে এই নিয়ে কোনো রকম দেন দরবার চলবে না। টলম্যান বাংলা জানে না, সে কথা বলল ইংরেজিতে। শফিককে অনুবাদ করে দিতে হলো। শ্রমিকরাও কথা বলছিল। শফিক তার ইংরেজি করে দিতে গেলে টলম্যান শুকনো গলায় বলল, ওরা কি বলছে তার শোনার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আমি কি বলছি তুমি শুধু সেটাই ওদের কাছে পৌঁছে দেবে। আমার মনে হয় ওদের কথাও জানা থাকা ভালো। শুধু তোমার মনে হলে তো হবে না, আমারও মনে হতে হবে। আমার সেরকম মনে হচ্ছে না। অফিসের রামেশ্বরবাবুরও চাকরি চলে গেল। এমন যে ঘটবে কেউ কল্পনাও করেনি। রামেশ্বরবাবু নিরীহ নির্বিরোধী মানুষ, কারোর সাথে পাঁচে নেই। পানের কৌটা নিয়ে অফিসে আসেন, একটু পরপর পান খান, পায়ের কাছে পিকদানিতে পিক ফেলেন। একদিন টলম্যান তাকে ডেকে পাঠালো। হাসি মুখে বলল, ভালো আছেন? জি স্যার। দুদিনের ক্যাজুয়াল নিয়েছিলেন, অসুখ সেরেছে? জি স্যার। কি অসুখ? আমার বড় নাতনির আমাশা হয়েছিল। ও আচ্ছা, নাতনির অসুখ, আপনার নিজের কিছু না? জি না স্যার। আপনি দুদিনের ছুটি নিয়েছিলেন কিন্তু এসেছেন 4 দিন পর। বাড়তি দুদিনের ব্যাপারে কিছুই করেননি, মনে হয় ভুলে গিয়েছিলেন। জি স্যার। অফিস 9টার সময় শুরু হয়, কিন্তু আপনি কোনোদিন 10:30টার আগে আসতে পারেন না। অনেক দূরে থাকি স্যার, রামপুরা। এখন তো অফিসের বাস যায়। দূরে থাকলেও তো অসুবিধা থাকার কথা না। এত সকালে ভাত রান্না হয় না স্যার। আপনি বাড়ি যান খুব সকাল সকাল, ঠিক না? রামেশ্বরবাবু কোনো জবাব দিলেন না, প্রচুর ঘামতে লাগলেন। টলম্যান বললেন, গত 1 মাসে আপনি কখন অফিসে এসেছেন কখন গিয়েছেন সব লিখে রেখেছি। এ কাগজে আছে, নিন পড়ে দেখুন। রামেশ্বরবাবু কাগজের উপর চোখ বুলিয়ে গেলেন। কিছু পড়লেন বলে মনে হল না। ঠিক আছে, এখন যেতে পারেন। তিনি নিজের চেয়ারে এসে পানের কৌটা খোলা মাত্র টলম্যানের চিঠি চলে এলো, যার বক্তব্য হচ্ছে, এই অফিস মনে করছে তোমার চাকরি অফিসের কল্যাণে আসছে না, সম্ভবত অফিসের কাজে তোমার মন বসছে না, কাজেই সার কথা চাকরি শেষ। রামেশ্বরবাবুর জন্য সুপারিশ নিয়ে অনেকেই গিয়েছিল টলম্যানের কাছে। সে অনেকের একজন হচ্ছে শফিক। টলম্যান হাসি মুখে বলেছে, দয়া দেখাবার কথা তুমি বলছো কেন? দয়া দেখাবে দাতব্য প্রতিষ্ঠানগুলো। এরা কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়। আমরা এই দেশে টাকা কামাতে এসেছি। এই সহজ সাধারণ সত্যটি তোমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত ভালো। রামেশ্বরবাবু অনেকদিন এই কোম্পানির জন্য কাজ করেছেন। কোম্পানির তার প্রতি দায়িত্ব আছে। উনি বিনা বেতনে কাজ করেননি। কাজেই কোম্পানির দায়িত্বের প্রশ্নটা কেন আসছে? এই ব্যাপার নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তুমি অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলাপ করলে করতে পারো। তোমাদের দেশে সবচেয়ে সুন্দর জায়গাটা কোনটা বলো তো? সুন্দরবনের কথা খুব শুনছি, কিভাবে যাওয়া যায়? টলম্যানের নোটটি শফিকের সামনে। 11টা বাজতে এখনো 10 মিনিট। শফিক লক্ষ্য করল তার মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে, যার কোনো কারণ নেই। সে চা দিতে বলল। না বললেও হতো। টলম্যানের কাছে যাওয়া মানেই প্রথমে 1 কাপ চা খাওয়া। এই চা সে নিজে বানায়। পানি গরম করা থেকে দুধ চিনি মেশানো পর্যন্ত সে নিজেই করে। অধস্তন যে মানুষটির জন্য চা বানানো হচ্ছে সে অস্বস্তি বোধ করে। এটাও বোধহয় অফিস ম্যানেজমেন্টের একটা অঙ্গ। আজ টলম্যান চায়ের কথা বলল না, ফুর্তিবাজের ভঙ্গিতে বলল, দুপুরে আজ তুমি আমার সঙ্গে লাঞ্চ করবে, অসুবিধা আছে? না স্যার। কোনো একটা ভালো রেস্তোরাঁয় যাই চলো। তুমি কি মদ পান করো? না, আমিও করি না,
তবে কোনো স্পেশাল অকেশন হলে খানিকটা করি। আজ কোনো স্পেশাল অকেশন? না, স্পেশাল কিছু না, 8-10টা দিনের মতো সাধারণ একটা দিন। ভালো রেস্তোরাঁ কি আছে এখানে? মেক্সিকান ফুড পাওয়া যায়? না, তবে বড় হোটেলগুলো মাঝে মাঝে মেক্সিকান নাইট, স্প্যানিশ নাইট এরকম করে, তখন পাওয়া যায়। চলো, ভালো একটা চাইনিজ রেস্টুরেন্টে যাওয়া যাক। আপনি কি আমাকে কিছু বলবেন? হ্যাঁ বলবো, খেতে খেতে বলবো। খেতে খেতে যে কথাগুলো টলম্যান বলল, শফিক তার জন্য প্রস্তুত ছিল না। প্রায় 2 বছর আগে অগস্ট 15 এক ব্যাচ ওষুধ তৈরি হয়েছিল যা নষ্ট হয়ে যাওয়ার কারণে বাতিল করে দেয়া হয়। মনে আছে তোমার? মনে নেই, কাগজপত্র দেখতে হবে। কাগজপত্র আমার সঙ্গে আছে, তুমি দেখতে পারো। তুমি ছিলে প্রোডাকশন সুপারভাইজার, তোমার সই আছে। সই থাকলে ঠিক আছে। না, ঠিক নেই, কারণ কারখানার লগবুকে ওই দিন ওই তারিখে কোনো ওষুধ তৈরির কথা নেই। ওই দিন কোনো ওষুধ তৈরিই হয়নি, নষ্ট করার তো প্রশ্নই ওঠে না। শফিক তাকিয়ে রইল। টলম্যান ঠান্ডা গলায় বলল, তার 3 মাস পর তুমি 80,000 টাকার একটা চেক ইস্যু করেছ স্টোরের 2টি এয়ার কুলার কেনার জন্যে। সে এয়ার কুলার কেনা হয়নি, চেক কিন্তু ভাঙানো হয়েছে। শফিক কিছু বলল না। টলম্যান বলল, ওই মাসেই তার দিন 10 ভেতর মডার্না কার নামে এক এজেন্সিকে গাড়ি কেনা বাবদ অগ্রিম 1 লক্ষ টাকা দেয়া হয়, ফরেন কারেন্সিতে $6,000। মডার্না কার বলে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নেই। যে ঠিকানা দেয়া হয়েছে ওই ঠিকানারও কোনো অস্তিত্ব নেই। তুমি কিছু বলবে? না। কাগজপত্র সব সঙ্গে নিয়ে এসেছি, দেখতে পারো। প্রয়োজন বোধ করলে আমার সঙ্গে ডিসকাস করতে পারো। তুমি কি দায়িত্ব অস্বীকার করতে চাও? না, অস্বীকার করবার পথ কোথায়? দ্যাটস রাইট, অস্বীকার করবার পথ নেই। এটা একটা জটিল চক্রান্ত। আমার ধারণা তোমাকে ব্যবহার করা হয়েছে। চিংড়ি মাছটা খাও, এটা ভালো বানিয়েছে। এতটা স্পাইসি না করলেও পারত, আমার তো জিভ পুড়ে গেল। টলম্যান রুমালে মুখ মুছল। চেয়ারে ঝুলিয়ে রাখা কোটের পকেট থেকে মুখ বন্ধ একটা খাম বের করে এগিয়ে দিল শফিকের দিকে। সহজ গলায় বলল, সরি, আই হ্যাভ টু বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। তোমাকে আপাতত সাসপেন্ড করা হলো, পুরো তদন্ত হবে। তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তদন্ত হবে নিরপেক্ষ। চিঠিটা খুলে পড়ো। হাতে নিয়ে বসে আছো কেন? শফিক চিঠি খুলল। মূল সাসপেনশন অর্ডারের সঙ্গে পেন্সিলে টলম্যানের লেখা একটা নোট। নোটের ভাবার্থ হচ্ছে, আমি খুবই দুঃখিত, এই ব্যাপারটা সহজভাবে নিতে চেষ্টা করো। শফিক অসময়ে বাড়ি ফিরেছে। নীলুও সকাল সকাল এসেছে। তার শরীর ভালো লাগছিল না, ছুটি নিয়ে এসেছে। শফিককে দেখে হঠাৎ তার মনটা ভালো হয়ে গেল। খুশি খুশি গলায় বলল, আমার কেন জানি মনে হচ্ছিল বাসায় গিয়ে তোমায় দেখব। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা চলো না, এক কাজ করি, কোথাও বেড়াতে যাবে? নীলুকে অবাক করে দিয়ে শফিক বলল, চলো যাই। কোথায় যেতে চাও? সত্যি যাবে? হ্যাঁ যাব। নীলু তৎক্ষণাৎ চুল বাঁধতে বসল। শফিক যাতে মত বদলাবার সময় না পায়। আগে এরকম হয়েছে, বেড়াতে যাবার জন্য রাজি হয়ে শেষ মুহূর্তে বলেছে, আজ না গেলে হয় না, শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। শফিক পা ঝুলিয়ে খাটে বসেছে। তার মুখ দেখে মনের আঁচ পাওয়া যায় না। তবু নীলুর মনে হলো শফিক কিছু একটা নিয়ে চিন্তিত। নীলু বলল, শাহানার কাণ্ড শুনেছ? না, কি কাণ্ড? আজ জহিরকে নিয়ে কাঠমান্ডু চলে গিয়েছে, কাউকে কিচ্ছু বলেনি। রফিক টুনি আর বাবলুকে নিয়ে ও বাড়িতে গিয়ে শোনে কিছুক্ষণ আগে এয়ারপোর্টে রওনা হয়েছে। ভালোই তো। আমাদের কাউকে কিছু জানালো না কেন কে জানে। আসুক জহির, ওকে ধরব শক্ত করে। টুনি বাবলু ওরা কোথায়? ছাদে। এখন ওদের ডাকাডাকি করো না, বেরোচ্ছি দেখলে আর রক্ষা থাকবে না, সঙ্গে যাবার জন্য হইচই শুরু করবে। তুমি কি 1 কাপ চা খাবে? না। আচ্ছা শোনো, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত নাকি? কেমন যেন অন্যরকম লাগছে। না, চিন্তিত না। এই শাড়িতে আমাকে ভালো দেখাচ্ছে?
হ্যাঁ দেখাচ্ছে। কোথায় যাবে কিছু ঠিক করেছ? আমার এক বান্ধবীর বাসা আছে নয়াপল্টনে, যাবে? চলো যাই। নয়াপল্টনের বাসায় নীলুর বান্ধবীকে পাওয়া গেল না। তারা ঘর তালা দিয়ে কোথায় যেন গিয়েছে। নীলুর অসম্ভব মন খারাপ হলো। শফিক বলল, অন্য কোথাও চলো, তোমার আরও বান্ধবী আছে নিশ্চয়ই। থাক, এমনি চলো, রাস্তায় কিছুক্ষণ হাঁটি। শফিক তাতেও রাজি। তারা কিছুক্ষণ হাঁটল। নীলু একটি মিষ্টি পান কিনল। রাস্তায় 2 টাকা করে বেলি ফুলের মালা বিক্রি হচ্ছে। নীলুর একটি কিনতে ইচ্ছা হচ্ছে, আবার বলতে লজ্জাও লাগছে। আশ্চর্য কাণ্ড, নীলুকে অবাক করে দিয়ে শফিক বেলি ফুলওয়ালার দিকে এগিয়ে গেল। কত সামান্য একটা ব্যাপার, অথচ এতেই নীলুর হৃদয় আবেগে পূর্ণ হল। তার মনে হতে লাগল এই পৃথিবীতে তার মতো সুখী মেয়ে আর একটিও নেই। তার ইচ্ছে করছে শফিকের হাত ধরে হাঁটতে। আজকাল ছেলেমেয়েরা কেমন সুন্দর হাত ধরাধরি করে হাঁটে, দেখতে ভালো লাগে। দিন বদলে যাচ্ছে। নতুন দিনের সবই যে ভালো তা না, কিন্তু কিছু কিছু জিনিস ভালো। শফিক বলল, আরও হাঁটবে? তোমার হাঁটতে ভালো লাগছে না? লাগছে। জানো, আজ শরীরটা ভালো লাগছিল না বলে সকাল সকাল চলে এসেছিলাম। এখন এত চমৎকার লাগছে। শফিক হাসল। হাসলে এই গম্ভীর মানুষটাকে এত সুন্দর লাগে, অথচ এই লোকটি একেবারেই হাসে না। নীলু নরম সুরে বলল, আমার একটা কথা শুনবে? হ্যাঁ বলো। চলো না, আজ আমরা বাইরে কোথাও খাই। কোন নিরিবিলি রেস্টুরেন্টে খাবে? চলো যাওয়া যাক। তোমার মন থেকে ইচ্ছে না করলে থাক। শফিক হেসে বলল, আমার ইচ্ছে করছে। টাকা আছে তোমার কাছে? আমার মানিব্যাগ ফাঁকা। টাকা আছে, বেশি কিছু তো আর খাবো না। রেস্টুরেন্টে বসে নীলুর একটু খারাপ লাগল। বেচারি টুনিকে ফেলে একা একা খাওয়া। সে হয়তো না খেয়ে বাবা মার জন্য বসে থাকবে। নীলু বলল, কিছু খাওয়ার দরকার নেই, চলো বাসায় চলে যাই। বরং 2টি কোল্ড ড্রিঙ্কের অর্ডার দাও, নয়তো এর আবার কি ভাববে। শফিক মেনু দেখে এক গাদা খাবারের অর্ডার দিল। নীলু বলল, এত কে খাবে? টুনি খাবে, প্যাকেটে করে বাসায় নিয়ে যাব। এটা ভালোই করেছ। টাকা শর্ট পড়বে না তো? আমার কাছে 300 টাকা আছে। শর্ট পড়লে কোট খুলে রেখে দেব। বলতে বলতে শফিক শব্দ করে হাসল। খাবারগুলি চমৎকার, কিংবা কে জানে, অনেকদিন পর বাইরে খেতে এসেছে বলেই হয়তো এত ভালো লাগছে। মাঝে মাঝে এমন এলে হয়, তা কি আর সম্ভব হবে? কতগুলো টাকা আজ দিতে হবে, হিসেবের টাকা। শফিক বলল, চুপচাপ খাচ্ছ কেন? কথা বলো। কি বলবো? মজার মজার কিছু গল্প বলো। মজার গল্প আমি জানি, তুমি বরং একটা বলো। শফিক কি একটা বলতে গিয়ে বলল না। রুমাল দিয়ে মুখ মুছে অন্য মনস্ক ভঙ্গিতে বলল, খেতে ইচ্ছে করছে না। কেন? জানি না, শরীরটা বোধহয় খারাপ। শরীর খারাপ তাহলে এলে কেন? তোমার সঙ্গে কখনো আসা হয় না, সুযোগ হলো একটা। নীলু দেখল শফিক আবার হাসছে। কি চমৎকারই না তাকে লাগছে। গ্রে কালারের এই কোটটায় কি সুন্দর মানিয়েছে। নীলুর খুব ইচ্ছা করছে শফিকের কোলে একটা হাত রাখে, মজার কোনো একটা গল্প বলে শফিককে আবার হাসিয়ে দেয়। তার চোখ ভিজে উঠতে শুরু করেছে। শাহানার এই প্রথম প্লেনে চড়া। আকাশে উড়বার মতো একটা বিরাট ব্যাপার ঘটে যাচ্ছে, কিন্তু তার জন্য যতটা উত্তেজিত হওয়া উচিত ততটা উত্তেজিত সে হচ্ছে না। অথচ প্রথম ট্রেনে চড়ার উল্লাস তার এখনো মনে আছে। প্রথম প্লেনে চড়া সেই রকমই তো হওয়া উচিত, তা না, কেমন যেন ভয় ভয় লাগছে। মনে হচ্ছে কিছু একটা হবে। তার সবচেয়ে মন খারাপ হলো প্লেনের সাইজ দেখে। এত ছোট, সত্যি সত্যি পাখির মতো লাগছে। শাহানা বলেই ফেলল, প্লেন এত ছোট হয়? জহির হাসতে হাসতে বলল, ছোট কোথায়, 230 জন যাত্রী যেতে পারে, বেশ বড়। দূর থেকে দেখছো তো, তাই এরকম লাগছে। খুব দূর থেকে তারা দেখছে না, বসে আছে ডিপার্চার লাউঞ্জে। কি একটা সমস্যা হয়েছে, প্লেন ছাড়তে 1 ঘন্টা দেরি হবে। সময় কাটানোর জন্য চাটা খাচ্ছে যাত্রীরা। জহির বলল, কিছু খাচ্ছ না কেন শাহানা? ভালো লাগছে না, ঢোক গিলতে পারছি না।
সে কি, টনসিলাইটিস নাকি? জানি না, কাঠমান্ডু না গেলে কেমন হয় বলো তো? আমার একটু যেতে ইচ্ছে করছে না। একবার পৌঁছে দেখো, ফিরে আসতে ইচ্ছে করবে না। তোমার কি প্লেনে চড়তে ভয় লাগছে? হুম, ওটা কাটতে মিনিট 5 সময় লাগবে। প্লেন ভ্রমণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ভ্রমণ। শাহানা বলল, আমার শরীর খুব খারাপ লাগছে। 2টি প্যারাসিটামল খাও, ব্যাগে আছে না? আমি পানি এনে দিচ্ছি। শুধু পানি না, জহির একটা পানও নিয়ে এসেছে। মাইকে বলা হচ্ছে, ফ্লাইট নম্বর BG-207, কাঠমান্ডুগামী যাত্রীদের অনুরোধ করা হচ্ছে। অদ্ভুত এক ধরনের উচ্চারণ, যেন অর্ধেক যন্ত্র অর্ধেক মানুষ কথা বলছে। শাহানার মনে হলো, এই কথাগুলো সহজ স্বাভাবিকভাবে বলা যায় না। তোমার গা তো বেশ গরম মনে হচ্ছে শাহানা। জ্বর আসছে বোধ হয়। তোমার খুব বেশি খারাপ লাগলে না হয় বাদ দেওয়া যাক। এখন টিকিট ক্যান্সেল করলে অবশ্য পয়সা কড়ি কিছুই পাওয়া যাবে না। শাহানা যন্ত্রের মতো বলল, ক্যান্সেল করতে হবে না, চলো যাই। গল্পকথনের কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ 13 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।